বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। যদিও করোনা পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম মনে হচ্ছে, তারপরেও আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই অনলাইন ক্লাসগুলো করছো। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পড়াবো। আজকে আমাদের নতুন একটি অধ্যায় শুরু করতে যাব এবং সেই অধ্যায় হচ্ছে বাংলায় কোম্পানির শাসন ও ঔপনিবেশিক শাসন। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। আমরা আজকে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বাংলায় কোম্পানি ঔপনিবেশিক শাসন বিষয়টা, এটা হচ্ছে এই অধ্যায়ের নাম। এবং আজকে আমি তোমাদেরকে এই যে বাংলায় কোম্পানির শাসন যে কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তারা শাসন শুরু করতে পেরেছিল, কোন কৌশলে শুরু করেছিল, এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবো। আমাদের এই সোনার বাংলা তো সবসময় শোনো তোমরা, তাই না? বিশ্বকবি সোনার বাংলা, সেই সোনার বাংলায় সবসময় অন্য দেশের মানুষের একটি লোলুপ দৃষ্টি সবসময় ছিল এবং এই বাংলাতে বারবার অনেকেই এসেছে ব্যবসা বাণিজ্য করতে, কারণ এই বাংলা ছিল সবুজ শ্যামল শস্য সুফলা দেশ। এই দেশে এসে বাণিজ্য করা কিংবা এই দেশে ব্যবসা বাণিজ্যে উপকৃত হওয়া যাবে, এটা অনেকে জানতে পেরেছিল এবং সেই পথ প্রথম শুরু হয়েছিল পর্তুগাল নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে, যে একটি পথ ভারতে আসার যে একটি পথ আবিষ্কার করেন এবং সেই পথ দিয়েই পর্তুগিজরা প্রথম বাংলায় আসেন। কারা আসে? পর্তুগিজরা প্রথম বাংলায় আসে 1498 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, নাম কি নাবিকের? ভাস্কো দা গামা। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নৌপথ আবিষ্কারের মধ্য দিয়ে বাংলায় পর্তুগিজরা প্রথম আসে। এছাড়াও এসেছে ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি বণিকরা। ইংরেজরা ভারতবর্ষ ও এর পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে বাণিজ্য করার জন্য 1600 খ্রিস্টাব্দে একটি কোম্পানি গঠন করে। কত খ্রিস্টাব্দে? 1600 খ্রিস্টাব্দে
একটি কোম্পানি গঠন করে এবং এই কোম্পানির নাম ছিল হচ্ছে দি গভর্নর অ্যান্ড কোম্পানি দি গভর্নর অ্যান্ড কোম্পানি মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং into the East Indies. Merchant of London trading into the কি ছিল নাম? দি গভর্নর অ্যান্ড কোম্পানি মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ কোম্পানি। এবং এই বিশাল নামের টিকেই পরবর্তীতে সংক্ষিপ্তকরণ করে ইস্ট ইন্ডিজ কোম্পানি নামকরণ করা হয়। এই ইস্ট ইন্ডিজ কোম্পানি বাংলায় কোম্পানি কিভাবে গঠন করলো, বাংলায় আগমন ও তাদের কর্তৃত্ব বিস্তার সম্পর্কে এখন একটু আমরা জানি। বাংলায় ইংরেজরা সম্রাট জাহাঙ্গীরের সময়ে প্রথম আসে এবং তারা বুঝতে পারে এই বাংলাটা হচ্ছে বাণিজ্য করার জন্য একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি। এই জন্য তারা এই প্রাচ্যে বাণিজ্য করার জন্য তাদের রানী এলিজাবেথের কাছ থেকে 1600 খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করে, একটি দলিলে দস্তখত করে নিয়ে আসে। এই ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য পরিচালনার জন্য রাজকীয় সনদ প্রদান করেন। এই রাজকীয় সনদ প্রদান গ্রহণের মাধ্যমে যে রাজকীয় সনদটি তারা পায় সেটা গ্রহণ করার মাধ্যমে তারা প্রাচ্যে বাণিজ্য করতে চলে আসে। 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ইংরেজরা। কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? গুজরাটের সুরাটে। গুজরাটের সুরাটে ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। এর পরবর্তীতে ইংরেজরা বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে বিভিন্নভাবে 1660 খ্রিস্টাব্দে বাংলায় বাণিজ্য আরও সম্প্রসারণ করার জন্য উদ্যোগী হয়। কত খ্রিস্টাব্দে? 1660 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলায় বাণিজ্য সম্প্রসারণের জন্য আরও বেশি উদ্যোগী হল। এই বিষয়ে উদ্যোগী হওয়ার পরে ইংরেজরা বাংলায় ভাগীরথী নদীর তীরে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম কিনেছিল। কয়টি গ্রাম? 3টি গ্রাম কিনেছিল কলকাতায়, সুতানুটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম তারা কিনেছিল। কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর, এই 3টি গ্রাম তারা কিনে ফেলেছিল এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের
রাজধানী পরবর্তীতে কলকাতা নগরী লাভ করে, মর্যাদা লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ প্রতিষ্ঠা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? সুতানুটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ প্রতিষ্ঠা করলো এবং এই দুর্গটি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাণিজ্য কুঠি হিসেবে না, এই দুর্গটি তাদের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হলো। এই ফোর্ট উইলিয়াম দুর্গের অন্ধকূপ হত্যা একটা বিষয় আছে, যে এখানে ইংরেজরা বলছে যে নবাব সিরাজউদ্দৌলার লোকেরা তাদেরকে হত্যা করেছে, অনেক ইংরেজদের হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে একটি বানোয়াট এবং ভিত্তিহীন বিষয় ছিল। এই ফোর্ট উইলিয়াম দুর্গ তারা রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। ইংরেজরা নবাব আলীবর্দী খানের সময় থেকেই বাংলায় বাণিজ্যে খুব তৎপর হয়ে ওঠে। বাংলায় বাণিজ্যে আলীবর্দী খানের সময় তৎপর হয়ে উঠলেও ইংরেজরা খুব বেশি সুবিধা করতে পারল না। কিন্তু পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার সময় আমরা দেখব যে ইংরেজরা কিভাবে তাদের বাণিজ্য করার জন্য কেমন কূটকৌশল তৈরি করেন। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার সাম্রাজ্যে, বাংলার সাম্রাজ্যের উত্তরাধিকার হলেন নবাব আলীবর্দী খানের কন্যার পুত্র নবাব সিরাজউদ্দৌলা, এবং তিনি খুব অল্প বয়সী ছিলেন। তার ক্ষমতা আসাটাকে তার রাজত্বের আত্মীয় স্বজন এবং সভাসদ বর্গ কেউই ভালোভাবে নিতে পারেনি। এই সুযোগটা ইংরেজরা গ্রহণ করেছিল। এই সুযোগটা ইংরেজরা গ্রহণ করার কারণে তারা বাণিজ্য করার পথ পরিষ্কার করার একটি নীল নকশা তৈরি করেন। নীল নকশা তৈরি করেন কিভাবে? আমরা এই বিষয় সম্পর্কে অনেকেই জানি, আমাদের জানা বিষয়, তারপরেও তোমাদেরকে জানানোর জন্য বলছি। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ এবং সেখানে মীর জাফরের বিশ্বাসঘাতকতা আমাদের সকলেরই জানা। নবাব সিরাজউদ্দৌলার খালা ঘুষিটি বেগম এবং সভাসদবর্গের মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন। নবাব সিরাজউদ্দৌলা সেটা বুঝতে পারেনি, তখন তিনি ইংরেজদের সাথে যুদ্ধে দামামা বাজায়। এই যুদ্ধে 1757 খ্রিস্টাব্দের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে ইংরেজ এবং নবাব সিরাজউদ্দৌলা বাহিনীর মধ্যে একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে অনেকটাই সাজানো নাটকই বলা চলে, কারণ সবকিছুই ঠিক ছিল। এখানে মীর জাফর বিশ্বাসঘাতকতা করবে নবাব সিরাজউদ্দৌলার সাথে এবং নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হবে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে, পলাশীর যুদ্ধের মাধ্যমে বঙ্গভারতে কোম্পানি শাসনের ভিত তৈরি হলো। ঐতিহাসিক আর.সি. মজুমদার বলেন, এই যুদ্ধের ফলে ইংরেজদের বাংলা জয় এবং ঘটনা পরম্পরায় ভারত বিজয়ের পথ প্রশস্ত করা হয়। এরপরে আমরা দেখব বক্সারের যুদ্ধ এবং দিওয়ানি লাভের পথে কোম্পানি। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে মীর জাফরকে বলা হয়েছিল বাংলার শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত করা হবে। যদিও বাংলার শাসনকর্তা হিসেবে মীর জাফরকে অধিষ্ঠিত করা হলেও মীর জাফর ছিল একজন নামমাত্র শাসক, যে শাসকের কোনোই মূল্য ছিল না। ইংরেজরাই সমস্ত কিছু পরিচালনা করছিল। পরবর্তীতে মীর জাফরের মৃত্যুর পরে ক্ষমতায় আসে মীর কাসিম, মীর জাফরের জামাতা মীর কাসিম। মীর কাসিম ক্ষমতায় আসার পরে তিনি বুঝতে পারলেন যে এই ইংরেজদের হাতের পুতুল হয়ে পরিণত হওয়ার থাকার কোনো মানে হয় না। ইংরেজরা কেন যা বলবে সেটা শোনা, আমার নিজের দেশ, আমি শাসন করব আমার মন ইচ্ছা মতো। কিন্তু ইংরেজরা মীর কাসিমকে সেই
শাসন করার সুযোগটুকু দেননি। এই দুই পক্ষের মধ্যে একটি কোন্দল শুরু হয় এবং সেই কোন্দলে পরবর্তীতে বক্সারের যুদ্ধে গতিপথ মোড় নেয়। বক্সারের যুদ্ধ 1764 সালে বক্সারের যুদ্ধ শুরু হয় এবং বক্সারে 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বিহারের বক্সারে উভয় বাহিনীর যুদ্ধে মুখোমুখি হয়। আর এই যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। তারপরে বক্সারের যুদ্ধে এই যে পরাজয়টা হলো, আর কোম্পানির দিওয়ানি লাভের পথ উন্মোচিত হলো। বক্সারের যুদ্ধে সম্মিলিত বাহিনীর পরাজয়ের ফলাফলও ছিল সুদূর প্রসারী। বস্তুত বক্সারের যুদ্ধ ছিল পলাশির যুদ্ধ অপেক্ষা অধিক মাত্রায় মীমাংসাত্মক যুদ্ধ। পলাশির যুদ্ধ থেকেও বক্সারের যুদ্ধের গুরুত্বটা বেশি ছিল। বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সুপ্রতিষ্ঠিত হয়, আর বক্সারের যুদ্ধে বাংলার স্বাধীনতার সমাপ্তি ঘটে। শুধু তাই নয়, এই যুদ্ধে জয়লাভের ফলে কালক্রমে গোটা ভারত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। আর এই যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ। কোম্পানির কি ছিল সবচেয়ে বড় অর্জন? ছিল বক্সারের যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ। কোন কোন এলাকা দেখো? বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 এলাকার বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে দিওয়ানি লাভটা কি? দিওয়ানি লাভ হচ্ছে ব্যবসা বাণিজ্য করার যে একটি লিখিত কাগজ, এই লিখিত কাগজটা হাতে পাওয়াটাই হচ্ছে দিওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর ও পূর্ব ভারতের একাংশের রাজনীতিতে অদ্বিতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আর এই সময় বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা কোম্পানির জন্য শুধু সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে 2টি পৃথক চুক্তি সম্পাদন করে। কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক 53 লাখ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি কোম্পানি দেয়। এরপরে আমরা দেখব যে কোম্পানি দিওয়ানি লাভ করার পরে এই ইংরেজদের একজন গভর্নর আসবেন, যিনি লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের নাম তোমরা সবাই শুনেছ। লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে যে নীল নকশাকারী, একজন অন্যতম নকশাকারী ছিলেন, তিনি ছিলেন লর্ড ক্লাইভ। এই লর্ড ক্লাইভকে দ্বিতীয়বারের মতো বাংলায় গভর্নর হিসেবে পাঠানো হয় এবং লর্ড ক্লাইভ একটি শাসন ব্যবস্থা বাংলায় চালু করেন। সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। ইংরেজরা 1765 খ্রিস্টাব্দে দিওয়ানি লাভ করলো। দিওয়ানি লাভ করলো 1765 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয় লর্ড ক্লাইভকে। আর এ দফায় তিনি ভারতে ব্রিটিশ শাসনের
পুনর্গঠন করেন। লর্ড ক্লাইভ ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজন। এই ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সাফল্যের পাশাপাশি তার বিরুদ্ধে শঠতা, তারপরে কৃষক সহ প্রজাদের উপর নিষ্ঠুরতা ও ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ছিল। পরবর্তীতে কিন্তু এই লর্ড ক্লাইভ 49 বছর বয়সে, মাত্র 49 বছর বয়সে আত্মহত্যা করে মারা যায়। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভকে যখন দ্বিতীয়বারের মতো বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করা হলো, তিনি কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে দৃষ্টি দেন। ক্লাইভ বুঝতে পেরেছিলেন যে কোম্পানিকে অযোধ্যা দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। কিন্তু তখনকার কোম্পানির পরিস্থিতি, তাতে লর্ড ক্লাইভ সাম্রাজ্যবাদের পক্ষপাতী ছিলেন না। তিনি খুব কৌশল অবলম্বন করলেন। তিনি আপাতত শুধু বাংলা, যেটা বলছি বাংলা, বিহার ও উড়িষ্যার যে আধিপত্য বিস্তার করলেন এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি করেন। সন্ধির শর্ত অনুযায়ী নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়, আর বিনিময়ে নবাব কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা প্রদান করেন। যে বক্সারের যুদ্ধে নবাব সুজাউদ্দৌলা মীর কাসিমের সাথে এক হয়ে যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে তো পরাজিত হলো। সেই যুদ্ধে সুজাউদ্দৌলা রাজ্য হারিয়ে ফেলেছিল, কিন্তু লর্ড ক্লাইভ নতুন বুদ্ধি করে সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দিল এবং কোম্পানিকে তার বিনিময়ে 50 লক্ষ টাকা বার্ষিক কর প্রদান করার শর্তে ছেড়ে দিল এবং কারা ও এলাহাবাদ জেলা দুটো ছেড়ে দিল তার হাতে। কি কি জেলা ছেড়ে দিল? কারা ও এলাহাবাদ। কারা ও এলাহাবাদ জেলা দুটি ছেড়ে দিল। এখন আমরা দেখি দ্বৈত শাসন বিষয়টা কি। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দিওয়ানি লাভ করলেন এবং বাংলার নবাবকে নিছক বৃত্তিভোগী শাসকে রূপান্তর করা হলো। এই অদ্ভুত এক শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ চালু করলেন। দ্বৈত শাসনের অর্থ হচ্ছে দুজনের শাসন। দ্বৈত শাসন ব্যবস্থার অর্থ হচ্ছে দুজনের শাসন। দুজনের শাসন কেমন দেখো, লর্ড ক্লাইভ কি সুন্দর একটি কৌশল বা চাল চেলেছিলেন। এইখানে এই ব্যবস্থায় বাংলার নিজামতি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, এই বিষয়গুলো হচ্ছে বাংলার নবাবের হাতে থাকবে, সুজাউদ্দৌলার হাতে। কিন্তু যে দিওয়ানিটা, যেটা হচ্ছে প্রধান একটা রাজ্যের প্রধান বিষয় কি? অর্থ। অর্থ না থাকলে কিন্তু একটি রাজ্য পরিচালনা করা সহজ না, এবং সেই রাজ্যের রাজস্ব আদায়ের কাজটা নিয়ে নিল কোম্পানি তার হাতে। কোম্পানি এই দিওয়ানিটা নিল হচ্ছে নিজের হাতে, কিন্তু অন্য যে স্বাভাবিক কাজগুলো সেগুলো বাংলা নবাবের হাতে রেখে দিলেন। এই ব্যবস্থা গ্রহণ করার ফলে কোম্পানির হাতে সমস্ত অর্থ চলে আসলো। এই দ্বৈত শাসন ব্যবস্থাটা হচ্ছে একটা সাংবিধানিক মুখোশ। ঐতিহাসিকরা এই দ্বৈত শাসন ব্যবস্থাকে বলছে সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে আর্থিক সহ সকল ক্ষমতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল। কোম্পানি দিওয়ানি পেলে রাজস্ব আদায়ের দায়িত্ব নিজের হাতে রাখলেন না। এখানেও তারা তাদের কি সুন্দর একটি বুদ্ধি খাটালেন যে নিজের হাতে রাখলেন না, তারা রাখলেন এখানে রেজা খানের কাছে, এই নায়েবে নাজিমের হাতে দিয়ে দেন। নায়েবে নাজিম রেজা খানের হাতে দিয়ে দেন। কিন্তু এই রেজা খান ছিলেন
একদমই নায়েবে নাজিম রেজা খানের হাতে কোম্পানি এই রাজস্ব আদায়ের দায়িত্বটি দিয়ে দেয়। রাজস্ব আদায়ের দায়িত্ব রেজা খানের হাতে দিয়ে দিল। অন্যদিকে কাগজ কলমে নিজামতির দায়িত্ব নবাবের হাতে থাকলো, বাস্তবে তা নায়েবে নাজিমের হাতেই চলে গেল। মানে কাগজে কলমে থাকছে একরকম ব্যবস্থা, কিন্তু বাস্তবে সমস্ত কাজই রেজা খানের হাতে চলে যাচ্ছে। আর রেজা খান ছিল হচ্ছে কোম্পানির অনুগত কর্মকর্তা, এবং যার কারণে এই সমস্ত ক্ষমতায় কোম্পানির হাতে কুক্ষিগত হয়ে গেল। আর দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক 3 জায়গায় এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব বিস্তার করেছিল। রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে, দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে একটা বাস্তব বিবর্জিত এবং অভিনব শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা পূর্বে কখনোই কোথাও চালু ছিল না। কারণ একজনের হাতে থাকবে তোমার দিওয়ানি আর একজনের হাতে থাকবে নিজামতি, তা তো হয় না। দুইজন শাসকের হাতে দুই রকম ব্যবস্থা থাকতে পারে না, কিন্তু সেই শাসন ব্যবস্থায় লর্ড ক্লাইভ তৈরি করেছিলেন যাতে বাংলার তারা আধিপত্য বিস্তার করতে পারে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ছিল হচ্ছে, প্রথমত ক্লাইভের দ্বৈত শাসনের নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। অর্থের জন্য তাকে এই কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো, কখন কোম্পানির লোকজন তাকে অর্থ দিবে তখন তিনি তার কাজ করতে পারবেন। একজন নবাব যখন অর্থনৈতিকভাবে সচল না, তখন তো তার আর কোনো কাজকর্ম থাকে না। মানে যখন তুমি একটি রাজ্য পরিচালনা করতে অর্থ দিয়ে তুমি সবকিছু করবে, সেই অর্থই তোমার হাতে নেই, তখন তো তোমরা ওই অর্থ হাতে না থাকলে নবাব একজন খেলার পুতুলি বলা চলে। দ্বৈত শাসন ব্যবস্থা অনুযায়ী জনকল্যাণের ক্ষেত্রে কোম্পানির কার্যত কোনো দায়িত্ব ছিল না। জনকল্যাণের জন্য যে একটা কাজ করতে হবে, জনকল্যাণের কাজ করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন হবে। তুমি রাস্তাঘাট তৈরি করবা, বিদ্যালয় তৈরি করবা, নোংরখানা তৈরি করবা, যে কাজই করতে যাও কেন সেই কাজে তোমার কিন্তু অর্থের প্রয়োজন হবে। এই জনকল্যাণমূলক কাজ কোম্পানি কিছুই করছে না, আবার অর্থ নবাবের হাতে দিচ্ছে না। এই যে একটা বিষয় হয়ে গেল। তারপরে হচ্ছে দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক ও পরোক্ষ প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানির কর্মচারীদের নিজেদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে। মানে কোম্পানি এই তো নিজেদের কাছে অর্থ কুক্ষিগত করে রাখলো, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে ব্যাপক তারা অবৈধভাবে প্রসার লাভ করতে থাকে। দ্বৈত শাসন ব্যবস্থায় এরপরে আমরা দেখতে পাবো অর্থনৈতিক কিভাবে প্রভাব পড়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানি লাভ ও দ্বৈত শাসনের নির্মম বলি হয় এদেশের অর্থনীতি। এদেশের অর্থনীতি কেমনভাবে বলি হয় দেখো, রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মানে রাজস্ব আদায়ের জন্য সাধারণ জনগণের প্রতি, কৃষকদের প্রতি এত বেশি অত্যাচার করা হচ্ছিল যে অত্যাচার নির্মম অত্যাচার বলা চলে। রাজস্ব আদায়ের জন্য কৃষকরা তখন খুবই অসহায় হয়ে পড়ে। যেমন 1769 খ্রিস্টাব্দে যে এখানে আলীবর্দী খানের আমলে জেলার বাৎসরিক রাজস্ব যেখানে ছিল 4 লক্ষ টাকা, সেখানে 1769 খ্রিস্টাব্দে এই বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকা হলো। এভাবে জোর জবরদস্তি রাজস্ব আদায় এবং উৎপীড়ন বাংলার মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয়। রাজস্ব আদায় করতে গিয়ে যদি এরকম অত্যাচার উৎপীড়ন করা যায় তাহলে তো আসলে খুবই ভয়াবহ অবস্থা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর একটা বিষয় ছিল যে এই যে ইংরেজ বণিকদের একচাটিয়া প্রভাব বিস্তার করছিল ইংরেজ বণিকরা, এখানে দেশি বণিকরা কোনো ব্যবসা বাণিজ্যে তেমন কোনো কাজ করতে পারছিল না, তারা ব্যবসা বাণিজ্যে তেমন সফলতা লাভ করতে পারছিল না। এছাড়াও বাংলার যে রেশম, সেই রেশম বা মসলিন কাপড়গুলো ইংরেজরা রপ্তানি করা বন্ধ করে দিয়ে গেল। বাংলার কাপড়গুলো ইংরেজরা অন্য কোথাও রপ্তানি করতে দিচ্ছিল, তাদের দেশীয় তাদের এই ইংরেজদের তৈরি কাপড়ই দিচ্ছিল। এই বিষয়গুলোর মধ্যে এসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে
এই দ্বৈত শাসন ব্যবস্থার সবচেয়ে কুখ্যাত আমিলদারি প্রথার উদ্ভব ঘটে পুনরায় দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। কোম্পানি নায়েব নাজিম অথবা আমিলদারদের মাধ্যমে রাজস্ব আদায় করত। আমিলরা আবার যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে রাজি হতো তাকে দায়িত্ব দিত। মানে এই যে একটি চক্র মতো একটি চক্র কাজ করছিল, যে একজন আরেকজনকে দায়িত্ব দিয়ে এবং কীভাবে রাজস্ব অত্যাধিক আদায় করা যায় সেরকম একটি ব্যবস্থা তৈরি করছিল। আর কৃষি ছিল হচ্ছে বাংলার অর্থনীতি মূল ভিত্তি। সেইখানে কোম্পানির হাতে অর্থ ক্ষমতা থাকলে কৃষকদের জন্য অর্থ ব্যয় তারা করেনি। কৃষকরা যদি অর্থ না পায় তাহলে জমি চাষ করতে তারা কিভাবে কাজ করবে, তারা কিভাবে সার কিনবে, বীজ কিনবে, এই বিষয়গুলো তাদের বিষয়ে চলে আসে। আর এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল। বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল এবং এই দুর্ভিক্ষটি সবাই জানে ৭৬-এর মন্বন্তর নামে। বাংলা ১১৭৬ খ্রিস্টাব্দে এবং ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষে প্রচুর লোকের মৃত্যু হয়। প্রচুর লোক অর্থের অভাবে মানে অর্থের অভাবে খাদ্যের অভাবে মারা যায়। এই ৭৬-এর মন্বন্তরে ক্লাইভের দ্বৈত শাসন ইংরেজ স্বার্থের অনুকূলে হলেও তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এখন আমরা যে পাঠটা পড়লাম সেটা হচ্ছে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হলো। ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার পরে পলাশির যুদ্ধে কিভাবে নীল নকশা তৈরি করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হলো এবং বক্সারের যুদ্ধে মীর কাসিম যতই খুব চেষ্টা করেছিলেন যে ক্ষমতাটা ইংরেজদের কাছ থেকে নিয়ে নিতে, কিন্তু দুর্ভাগ্যবশত বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হলেন এবং নিহত হলেন। এরপরে আসলো হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ এসে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন। এখন তোমাদের এই পাঠগুলোর মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো বিষয় সম্পর্কে একটু বলি। যেমন তোমাদের আসবে পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জন ভাগীরথী নদীর তীরে হয়েছিল। এরপরে থাকবে হচ্ছে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে, গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যেটা ১৭৬৪ খ্রিস্টাব্দে হয়েছিল। ইংরেজরা দিওয়ানি লাভ করলো কত সালে, ১৭৬৫ খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলো কত সালে, ১৭৬৫ খ্রিস্টাব্দে। আর দ্বৈত শাসন ব্যবস্থাটা কি ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন কে? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন লর্ড। শাসন ব্যবস্থা ছিল দুজনের শাসন ব্যবস্থা। এই দুজনের শাসন ব্যবস্থা যেটা বাস্তব বিবর্জিত, যেটা একদমই অভিনব একটি শাসন ব্যবস্থা, যা পূর্বে কখনো কোনো শাসক করেনি, পরবর্তীতেও কোনো শাসক এরকম দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে নাই। এই দ্বৈত শাসন ব্যবস্থায় যে সামাজিক প্রশাসনিক রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে বাংলা ক্ষতিগ্রস্ত হলো এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল। সেটা ৭৬-এর মন্বন্তর নামে এই দুর্ভিক্ষটি দেখা দিল এবং এই দুর্ভিক্ষের পরে বাংলার অনেক মানুষ মারা গেল। এই প্রশ্নগুলো তোমাদের আসতে, এছাড়াও এর মধ্যেও ছাড়া হচ্ছে এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে আমি তোমাদেরকে যেগুলো বললাম জ্ঞানমূলক প্রশ্নগুলো, ছোট ছোট প্রশ্নগুলোর কথা বললাম। এই সৃজনশীল প্রশ্নটাও আসতে পারে। যেমন তোমাদের আসতে যে পশ্চিমা একটা দেশের কথা বললো যে সেখানে নতুন একটি ঔপনিবেশিক শাসন আসলো, সেই শাসন আসলে বাংলার কোন শাসনের সাথে তুলনা করা হচ্ছে, এই বিষয়টিও থাকতে পারে। তাহলে আমরা আজকে নতুন অধ্যায়ের বাংলার কোম্পানির শাসন, কোম্পানি ও ঔপনিবেশিক শাসনে আমরা আমাদের পাঠ থেকে এই বিষয়গুলো জানতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা এবং এই ক্লাস থেকে যে কোনো কিছু যদি না বুঝতে পারো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইলে অবশ্যই আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। তোমরা আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।